নির্বাচনে মাঠে থাকবে ৮০,০০০-এর বেশি সেনা সদস্য। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতেই সুষ্ঠু ভোটের আশা। চানখারপুলে আনাজ সহ শুরু, অপরাধীরা ছাড় পাবে না, জানালেন চিফ প্রসিকিউটর। মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ঢাকা কুয়ালালামপুর সম্পর্ক আরও গভীর হওয়ার আশাবাদ। সপ্তাহখানেকের মধ্যে একীভূত হচ্ছে দুর্বল ৫ ব্যাংক। চ্যানেল 24-কে গভর্নর, নেওয়া হয়েছে সব প্রস্তুতি। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে থাকবে ৮০,০০০-এর বেশি সেনা সদস্য, সাথে থাকবে বিজিবি ও নৌবাহিনীর সদস্য। কেরানীগঞ্জে তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেরকম আছে তা দিয়ে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। নির্বাচন সুষ্ঠু এবং উৎসবমুখর করতে সব চেষ্টা করছে সরকার। তবে নির্বাচনে অংশগ্রহণকারী এবং জনগণের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। আইন শৃঙ্খলার পরিস্থিতি খুব ভালো ছিল, এরকম কোনো সময় রিপোর্ট দেখছেন? এই আমার ভাইরা যারা আছে বয়স্ক, এরা কেউ দেখে না। এই সব সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে এরকমই একটা সবার পারসেপশন থাকে, কিন্তু আল্লাহ দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে আমাদের নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাজ সহ ৬ জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্যের পর সাক্ষ্য গ্রহণ চলছে। চিফ প্রসিকিউটর বলেছেন, জুলাই আগস্টের অপরাধীদের কেউ ছাড় পাবে না। মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিতে মাকে চিঠি লিখে বাড়ি থেকে বের হওয়া আনাস লিখেছিলেন, যদি আর ফেরা না হয় তবে যেন তাকে নিয়ে গর্ব করে তার বাবা মা। সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। আনাস ফিরতে পারেননি। ৫ আগস্ট শহীদ হন চানখারপুলে। শুধু আনাস নয়, চানখারপুলে ৫ আগস্ট ৬ জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সোমবার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হয়, যেখানে চিফ প্রসিকিউটর ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের অপরাধের বর্ণনা তুলে ধরেন। চানখারপুর এলাকায় ৬ জন মানুষকে মাত্র স্বল্প দূরত্ব থেকে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হয় এবং সেই গুলি করার সময় নির্দেশনাটা দিয়েছিলেন ডিএমপির তদানীন্তন কমিশনার হাবিবুর রহমান, তার সাথে এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম সহ অধস্তন কর্মকর্তা সহ ৮ জনকে আমরা এই মামলার জন্য এখানে আসামি করে তাদের বিচার কার্য চলছে। চিফ প্রসিকিউটর আরও বলেন, জুলাই আগস্টে যারা মানবতা বিরোধী অপরাধ করেছেন তাদের কেউই ছাড় পাবেন না। আসামিদের বিরুদ্ধে অকাট্যভাবে প্রমাণ করার মতো সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল প্রসিকিউশনের হাতে আছে, যেগুলোর মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হবে। যারা মনে করেছিলেন পরবর্তীতে প্রতিবিপ্লব ঘটাবেন অথবা অন্য কোনোভাবে এই বিচারটাকে বানচাল করার চেষ্টা করা যাবে, তাদের জন্য ক্লিয়ার মেসেজ, যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না। বিচারের প্রক্রিয়া কোনো অবস্থাতেই বন্ধ হবে না। প্রথম দিন সাক্ষ্যে দায়ীদের সর্বোচ্চ সাজা চান ১০ম শ্রেণীর শিক্ষার্থী শহীদ শাহরিয়ার খান আনাসের বাবা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। জুলাই অভ্যুত্থানে হামলা হত্যার ঘটনায় সিলেটে মামলা হয়েছে ১৪২টি। ১ বছর পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি একটিরও তদন্ত। অথচ অপরাধীদের বিচারের আশায় তাকিয়ে আছেন শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা। পুলিশের দাবি, চলতি মাসেই শেষ হবে কয়েকটি মামলার সম্পূর্ণ তদন্ত। ২৪শে জুলাইয়ে সারা দেশের মতো সিলেটেও ছিল দুর্বার আন্দোলন। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ছড়িয়ে পড়ে পাড়া মহল্লাতে, হতাহত হন অনেকে। গণঅভ্যুত্থানে নিহত ও আহতের ঘটনায় সিলেট জেলায় মামলা হয় ১৪২টি, যার মধ্যে মেট্রোপলিটনে ১০৩ ও জেলা পুলিশের অধীনে রয়েছে ৩৯টি। এর মধ্যে হত্যা মামলা ১৫টি। বছর পেরিয়ে গেলেও একটি মামলারও তদন্ত শেষ করতে পারেনি পুলিশ।
অপরাধীদের দ্রুত বিচার দাবি জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারগুলোর। আমার কিচ্ছু দুঃখ না, কোনো সাহায্য দুঃখ না, আমার বিচার হয়ে যায় তাইলে আমি খুশি। মাত্র 18 জন ব্যক্তিকে নাম এজাহার নামে আসামিকে মামলা করেছিলাম। এই পর্যন্ত মাত্র 2 জন ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। আমার বাইরে তো যেবার যারা মারছে আমি তো নিশ্চয়কে দেখছি, আর আমার কাছে কিছু ভিডিও ফুটেজও আছে। আমার বাইরে তো মারা হয়েছে পুলিশ, বিজিবি আসিল আর এসিলেন্ট আসিল। এসিলেন্টে পারমিশন দেওয়ায় পুলিশ আর বিজিবি মারছে। আমি তারা সঠিক বিচারটুকু চাইলাম। পুলিশ বলছে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে সব মামলা, নিরপরাধ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় তা মাথায় রেখেই চলছে তদন্ত। আসামির সংখ্যা বেশি থাকাতে প্রত্যেকজন আসামি ঘটনার সাথে জড়িত রয়েছে কিনা সে সকল তথ্য প্রমাণ সংগ্রহ করে নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি মামলা আমরা তদন্ত কার্যক্রম প্রায় গুছিয়ে নিয়ে এসেছি। অনেক হত্যা মামলার ক্ষেত্রে পোস্টমর্টেম রিপোর্ট নাই আমাদের কাছে, সুরতহাল রিপোর্ট নাই, অনেকগুলা এভিডেন্সগুলো নষ্ট হয়ে গেছে এবং যারা মামলার বাদী এবং সাক্ষী তাদের কাছ থেকেও আমরা কিছু কিছু ক্ষেত্রে ওই রকম আশানুরূপ রেসপন্স পাচ্ছি না। তো এই সব কিছু মিলেই আমরা চেষ্টা করছি যে খুব ভালোভাবে এই মামলার তদন্তগুলো যাতে অগ্রসর হয়। সিলেটে 142টি মামলার এজাহারভুক্ত 9,355 আসামির মধ্যে গ্রেপ্তার হয়েছে 298 জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। রাজুক প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সামিয়া ওয়াজেদ পুতুল সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালতে এসব মামলায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে গেল 31 জুলাই এ মামলায় চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। ওই দিন আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আলাদা 3 মামলায় শেখ হাসিনা সহ 12 জন, জয় সহ 17 জন এবং পুতুল সহ 18 জনকে আসামি করা হয়েছে। তিন দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা 2টায় ঢাকা ছাড়বেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং ও পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরে মালয়েশিয়ার সাথে প্রতিরক্ষা সহ 5টি সমঝোতা স্মারক সই হতে পারে। গতকাল রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহ আসিফ রহমান জানান, 12 অগস্ট পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন, শ্রমবাজার সম্প্রসারণ, কৃষি ও দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে। সপ্তাহ খানেকের মধ্যেই একীভূত হচ্ছে দুর্বল 5 ব্যাংক। এরই মধ্যে প্রয়োজনীয় অর্থ চেয়ে সরকারের কাছে আবেদন জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, এই মুহূর্তে কোনো ব্যাংক বন্ধ করা হবে না। এদিকে ইসলামী ব্যাংকে এস আলমের মালিকানায় থাকা 82% শেয়ার বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান গভর্নর। ইকবাল আহসানের রিপোর্ট। দেশের ব্যাংক খাতের আলোচনা এলেই ভেসে ওঠে অনিয়ম, দুর্নীতি আর অপশাসনের স্পষ্ট এক চিত্র, যার খেসারত দিতে হচ্ছে অর্থনীতিকে, ভুগছেন সাধারণ গ্রাহক। 1 বছর আগে নতুন গভর্নর দায়িত্ব নিয়ে হাত দেন এইসব সংস্কারে, যার মাধ্যমে বেরিয়ে আসতে থাকে ভয়ঙ্কর সব বাস্তবতা। তবে এই সময়ে চিহ্নিত হওয়া 1 ডজন দুর্বল ব্যাংকের মধ্যে সম্পদ মূল্যায়ন পর্যালোচনা শেষ হয় ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল, ইউনিয়ন, সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংকের, যাদের খেলাপির হার 96 থেকে 48% পর্যন্ত। এইসব একীভূত করে সরকারি ব্যবস্থাপনায় পরিচালনার কথা জানিয়েছিলেন গভর্নর। চ্যানেল 24-এর সাথে সাক্ষাৎকারে তিনি বলেন, সপ্তাহখানেকের মধ্যেই শুরু হবে সেই প্রক্রিয়া। এজন্য প্রয়োজনীয় বরাদ্দ চাওয়া হয়েছে সরকারের কাছে। আগামী সপ্তাহে বা তারপরের সপ্তাহের মধ্যেই আমরা এটা অফিসিয়াল প্রসেসটা শুরু করব। কাগজপত্র রেডি করে ফেলেছি। সরকারকে তো আমাদের দলিল দস্তাবেজ দিতে হবে যে কেন, ওয়াই, কত টাকা লাগবে, কি ধরনের ইন্টারভেনশন হবে, নেচারটা কি হবে, টাইমিংটা কী, কীভাবে আমরা ম্যানেজ করব জিনিসটা, সবগুলো আমাদেরকে প্রস্তুত করতে হয়েছে। আমরা কিন্তু এখন রেডি। প্রচুর অ্যাসেট আছে তাদের, সেগুলোকে আমরা রিকভারি করব। আমরা স্ট্র্যাটেজিক ইনভেস্টর আনার চেষ্টা করব এবং সরকার সেখানে থাকবে। ওই 5টি ছাড়াও সব মিলিয়ে অন্তত 20টি ব্যাংকের বিষয়ে
নেওয়া হতে পারে একই রকম সিদ্ধান্ত। এই তালিকায় আছে সরকারের প্রতিষ্ঠানও। তাছাড়া বেসরকারি ইসলামী ব্যাংকের বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপের কথাও বলেন গভর্নর। জানান, এস আলমের মালিকানায় থাকা এই ব্যাংকের ৮২% শেয়ার বিক্রির চেষ্টা চলছে দেশি কিংবা বিদেশি বিনিয়োগকারীর কাছে। এবং বায়ার পাওয়া গেলে আমরা ইসলাম ব্যাংকে যে এস আলমের যে শেয়ারগুলো আছে ওটা কোর্টের মাধ্যমে যদি হয়ে যায় তাহলে আমরা ওটাকে অফলোড করতে পারবো। ওই বিক্রি করে টাকাটা ইসলামী ব্যাংকে যাবে, তাদের রিক্যাপিটালাইজেশন হবে, তাদের নন পারফর্মিং লোনটা কমে আসবে। আমরা তাদের দেশের ভিতরে যেসব সম্পদ আছে সেগুলোকে কিন্তু আমরা অ্যাটাচ করে ফেলছি সব, এবং অনেকগুলোই বিচারাধীন আছে। এখন বিচার প্রক্রিয়াটা তো সময় সাপেক্ষ ব্যাপারে। এই মুহূর্তে দুর্বল কোনো ব্যাংক বন্ধ করতে চায় না সরকার, তাই টিকিয়ে রাখতে সর্বোচ্চ সহায়তার কথাও বলেন আহসান এইচ মনসুর। ইকবাল আহসান, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ দুপুর 1টার খবরে। বহিষ্কার পাল্টা কাউন্সিলে আরেক দফা বিভক্ত জাতীয় পার্টি। কেন্দ্রীয় নেতাদের অভিযোগ একে অপরের বিরুদ্ধে, আর এরই মধ্যে ভাঙনের ষড়যন্ত্র দেখছেন নতুন করে কাদেরপন্থীরা। এদিকে আসছে নির্বাচনে দলটির ভূমিকা কি হবে তা নিয়ে সিদ্ধান্ত নেয়নি কোনো পক্ষই। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। আমরা যখন বাইরে যেতে বলি তখন জিজ্ঞেস করে তুমি কোথায় আছো, সরকারের না বিরোধী দলে, কোন দলে? আমরা তো বলতে পারি না। গৃহপালিত বিরোধী দল কি, কেমন হয়, দেশের মানুষের সাথে এই শব্দটি পরিচিত হয়েছে জাতীয় পার্টির মাধ্যমে। 2014 থেকে 2024 ভোটারবিহীন রাতের ভোট কিংবা আমিডামি সব নির্বাচনে আওয়ামী লীগের পাশে ছিল জাতীয় পার্টি। সংসদে করেছে আওয়ামী লীগের কুসুম কুসুম বিরোধিতা। এর পরিণতিতে 5 আগস্টের পর পর্যুদস্ত হতে হচ্ছে দলটিকে। নেতৃত্ব বিরোধ গড়িয়েছে আদালত পর্যন্ত। বহিষ্কার পাল্টা কাউন্সিলে জাপা হয়েছে আরেক দফা বিভক্ত। দলটির নতুন অংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চ্যানেল 24-এর সাথে আলাপে তিনি দাবি করলেন, দল বাঁচাতেই করতে হয়েছে কাউন্সিল। যারা রাজনীতিতে আছেন তারা তো সকলে বোকা না, তারা তো ওনার অ্যাক্টিভিটি দেখেছে এবং সকলেই জানে তিনি আজকে কেবল আওয়ামী লীগ না, ভারতের মুখপাত্র হিসেবে উনি কাজ করছেন। কোনো ডিপ্লোম্যাটিক কমিউনিটিতে কেউই এটা বলবে না যে উই আর ওয়ার্কিং ফর ইন্ডিয়া। ইন্ডিয়ার সাথে যদি কারোর যোগাযোগ থাকে সেটা হচ্ছে যে জনাব কাদেরের, অ্যান্ড দিস ইজ নোন। তিনি নিজেই বলেছেন তিনি ইন্ডিয়ার অনুমতি ছাড়া কোনো কথা বলতে পারবেন না। আনিসুল হাওলাদার চুন্নুদের কাউন্সিল করার কোনো অধিকার নেই, একথা আগেই জানিয়েছে জাতীয় পার্টির জিএম কাদের ও শামীম পাটোয়ারি অংশ। তারা এতে পাচ্ছে ষড়যন্ত্রের গন্ধ। পরবর্তী কাউন্সিলের নতুন গঠনতন্ত্র না আসা পর্যন্ত এটাই আমাদের সংবিধান, এটাই আমাদের গঠনতন্ত্র, এটি নির্বাচন কমিশনের দেয়া আছে। এর বাইরে বিকল্প কোনো পন্থা করা হলে সেটা সম্পূর্ণরূপে বেআইনি হবে। তো পুরো জিনিসটার মধ্যে আমরা একটা গভীর ষড়যন্ত্রের ছোঁয়া দেখতে পাচ্ছি। সারা দেশে উঠেছে নির্বাচনী ট্রেন, তাতে দ্বিধাবিভক্ত জাতীয় পার্টির ভূমিকা কি, এখন এই সিদ্ধান্ত নেয়নি কোনো পক্ষই। দলটি 1986-তে জন্মের পর থেকে এখন পর্যন্ত 8 বার ভাঙনের মুখোমুখি হয়েছে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সব হাসপাতালে স্বাস্থ্যসেবা উন্নয়নের দাবিতে বরিশালের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে মহাসড়ক অবরোধ করে 5ম দিনের মতো ব্লকেড কর্মসূচি পালন করছে সর্বস্তরের ছাত্র জনতা। এ বিষয়ে আরও খবর জানাবো, সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, মহাসড়ক অবরোধের ফলে জনজীবনে কেমন প্রভাব পড়ছে সেটা একটু জানাবেন। আরেকটা বিষয় জানাবেন, স্বাস্থ্যসেবা উন্নত করা নিয়ে জনগণের যে দাবি, এ বিষয়ে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? হ্যাঁ মামুন, প্রথমেই আপনার শেষের প্রশ্ন থেকে শুরু করি যে গত কয়েকদিন ধরে যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবা উন্নয়নের দাবিতে যে আন্দোলন চলছে, সেই প্রেক্ষিতে বলেন বা যার পরিস্থিতিতে বলেন, আজকে 11টায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AKM মশিউল মুনির একটি সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে যে সমস্যাগুলো রয়েছে, কিছু সমস্যা স্থানীয়ভাবে সমাধান করা যাবে, আবার কিছু সমস্যা রয়েছে যেগুলো জাতীয়ভাবে সমাধান করতে হবে। অর্থাৎ এই সমস্যাগুলোর সমাধান খুব বললেই রাতারাতি সম্ভব না সমাধান করা, এর জন্য কমপক্ষে 3 মাস সময় লাগবে। তবে একটি বিষয় তিনি জানিয়েছেন যে আজকে 4 জন চিকিৎসক
চিকিৎসকের পদায়ন হয়েছে, অর্থাৎ চিকিৎসক সংকটের যে বিষয়টি রয়েছে সেখান থেকে কিছুটা হলেও উত্তরণের চেষ্টা করা হচ্ছে। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য তিনি বহুমুখী পদক্ষেপ নিয়েছেন, সেগুলোর ফলে দ্রুত এর দৃশ্যমান যে উন্নতিগুলো সেগুলো দেখা যাবে তিনি দাবি করছেন। তবে শিক্ষার্থীরা দাবি করেছে যে স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে এসে এই পরিস্থিতি সচক্ষে দেখতে হবে এবং তদন্ত করতে হবে। তিনি এই বিষয়ে কিন্তু কোনো ইতিবাচক কথা বলেন না। এখানে আন্দোলন যারা করছেন তারা গতকালকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন বিকালের সংবাদ সম্মেলনে। সেই আলটিমেটামের সময় এখনো চলছে, আজকে বিকাল হলে তা বোঝা যাবে। এবং দুর্ভোগের যে বিষয়টি বলছিলেন সেই দুর্ভোগ কিন্তু আসলে জনগণের যে দুর্ভোগ সেটা আর কি বলার, তারা অত্যন্ত দুর্ভোগের শিকার হচ্ছে। তবে এখানে একটি নতুন বিষয় হচ্ছে যে ঢাকা বরিশাল মহাসড়কের যে বাসগুলো এই এলাকা দিয়ে অতিক্রম করতে সেগুলোকে ঘুরিয়ে অন্য এলাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। মামুন, ধন্যবাদ আপনাকে। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী কাউসার হোসেন রানা। এবার জানাবো এক্সপেল ন্যাচারাল মসকিউটো রিপেলেন্ট স্প্রের সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর। ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে বরগুনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আবু জাফর সালেহ। জাফর, বরগুনা ডেঙ্গু পরিস্থিতি কেমন, একটু বিস্তারিত জানাবেন। মামুন, বরগুনার ডেঙ্গু পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। আপনাকে যদি বলি, গত 24 ঘন্টায় বরগুনা জেনারেল হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে 31 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। তার আগের 24 ঘন্টায় কিন্তু 45 জন ভর্তি হয়েছিল। অর্থাৎ আপনার প্রতিদিন কিন্তু, যদি আমি বলি গত 1 মাস আগের যে অবস্থা ছিল তার থেকে প্রতিদিন কিছু না কিছু কমতে শুরু করেছে। এবং এই মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে 85 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে এবং যেটি গতকালকে ছিল 95 জন। অর্থাৎ এই ভর্তির সংখ্যাটাও কমছে। আমি যদি আপনাকে বলি যে এর আগে কিন্তু 15 দিন 20 দিন বা 1 মাস আগে কিন্তু এই সংখ্যাটা আরও অনেক বেশি ছিল, 200 থেকে 250 এরকম অবস্থা ছিল। আর এখন পর্যন্ত জানুয়ারি থেকে এ পর্যন্ত বরগুনাতে 7 জনের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে, এবং যা সরকারি হিসেব। তবে এর বাইরেও 39 জন মারা গেছে, যেটি বেসরকারি হিসাবে। আর এখন পর্যন্ত কিন্তু আরেকটি বিষয় হচ্ছে যে আপনি জানেন যে বরগুনা কিন্তু আসলে এই ডেঙ্গুর একটি হটস্পট হিসাবে চিহ্নিত হয়েছে, যেখানে 5000-এর উপরে কিন্তু আক্রান্ত হয়েছে এবং অলরেডি আজকে পর্যন্ত 5304 জন। তো এটি একটি ভয়াবহ আকার ধারণ করেছিল যে বরগুনাতে, এবং সে জায়গা থেকে কিছুটা আসলে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। এই বিষয়ে আমি যারা হাসপাতালের চিকিৎসক রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি বলছেন যে আসলে মানুষ অনেকটা সচেতন আসলে হতে শুরু করেছে, এবং পৌর কর্তৃপক্ষ এবং প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং মানুষ যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিন্তু আসলে কিছুটা আসলে কমতে শুরু করেছে। তবে এই যে পুরো আগস্ট মাসে কিন্তু এখনও যেটা চিকিৎসকরা বলছেন যে আরও কিন্তু এই পুরো আগস্ট মাসে কিন্তু আসলে ডেঙ্গুর একটি ভয়াবহতা রয়েছে, আরও আক্রান্ত হতে পারে। সেক্ষেত্রে আরও সচেতন থাকতে হবে। সর্বশেষ আরেকটি বিষয় হচ্ছে যে আসলে যেটি আসলে শহর কেন্দ্রিক এই ডেঙ্গু আক্রান্তের যে বিষয়টি ছিল, সেটি কিন্তু আস্তে আস্তে গ্রামে কিন্তু আসলে বেশিটা আসলে আক্রান্ত হচ্ছে। সেক্ষেত্রে গ্রামের মানুষকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে আসলে চিকিৎসকরা। আর আপনাকে যে বিষয়টা হচ্ছে যে এখান থেকে কিন্তু আসলে আপনার যে বরগুনাতে যে হাসপাতালে কিন্তু এখনও কিন্তু যে ডেঙ্গু আক্রান্তের বিষয় নিয়ে নানান চিকিৎসা নিয়ে অভিযোগ রয়েছে। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। মামুন, নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। সময় হলো আরেকটা বিরতির, ফিরছে একটু পর।